হয়তো ইউনূস সাহেব বলবেন না, ইউনূস সাহেবের কমান্ডে যদি প্রশাসন ওই 2 দিন এত কাজ করতে পারে, পিছের 17 মাস হইল না কেন? আগের সংবিধানটা দেখলে তো ফেব্রুয়ারি 2026-এ কোনোভাবে নির্বাচন হতে পারে না। এখন কি হচ্ছে, নির্বাচন হয়ে গেল, পার্লামেন্ট বসবো, চালাবো, চলতে থাকবে, এছাড়া তো আমি কিছু দেখি না। আসলে যে বাংলাদেশে যারা প্রশাসনে থাকেন তারা যে চাইলে অনেক ভালো কিছু করতে পারেন তার প্রমাণ এই নির্বাচনটাই দিয়েছে। দেশ এক নতুন অধ্যায়ের সামনে দাঁড়িয়ে। আজ অন্তর্বর্তী সরকারের শেষ কর্মদিবস। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস ফিরে তাকিয়েছেন গত 18 মাসের কঠিন বাস্তবতার দিকে, আবার সামনে এগোনোর পথও দেখিয়েছেন। রাষ্ট্রযন্ত্র করা থেকে শুরু করে নির্বাচন, গণভোট আর ক্ষমতা হস্তান্তর, এই সময়টা ছিল ঘটনাবহুল, একই সঙ্গে প্রশ্নে ভরা। বিদায়ী ভাষণ কি শুধু বিদায়, নাকি একটি রাজনৈতিক ও নৈতিক বার্তা? অন্তর্বর্তী সরকারের সাফল্য কোথায়, ব্যর্থতাই বা কোথায়, আর নতুন সরকারের সামনে কি অপেক্ষা করছে? এসব প্রশ্ন নিয়ে আমাদের আজকের আলোচনা। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24-এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে RIC স্টিল। আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন অধ্যাপক ডক্টর মাফরুহি সাত্তার, ডিন জীববিজ্ঞান অনুষদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সেই সঙ্গে আরও আছেন অ্যাডভোকেট আবু হিনা রাজ্জাকি, আইনজীবী, সুপ্রিম কোর্ট। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। অ্যাডভোকেট আবু হিনা রাজ্জাকি, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টা বিদায়ী ভাষণ দিলেন এবং তিনি যে বিষয়গুলো উল্লেখ করেছেন যে দেশকে সচল করা ছিল সবচাইতে কঠিন কাজ। গত 18 মাসে রাষ্ট্র সংস্কারের যে লক্ষ্য নিয়ে গিয়েছিলেন প্রধান উপদেষ্টা, তাতে তিনি কতটা সফল হলেন? ধন্যবাদ আপনাকে। ইনফ্যাক্ট আমি প্রধান উপদেষ্টার ভাষণটা একটু জাস্ট দেখতেছিলাম, তো তারপরে যেটুকু দেখলাম তাতে সবচেয়ে বড় কথা হলো ভাষণে আর কি বলবেন, গত 17 মাস যা করছেন তাই তো বলবেন, আর তো কিছু না। আমার ব্যক্তিগতভাবে আমি যদি বলি, আমি যদি ওনাকে মূল্যায়ন করতে যাই, আমি তাকে মূল্যায়ন করি এইভাবে যে আমি তার সম্পর্কে অনেকগুলো কথা বলেছিলাম। একটা বলেছিলাম যে উনি নির্বাচন দিতে পারুক কি না পারুক, উনি একটা সময় চলে যাবে, যেটার মেয়াদ উনি নিজে ঠিক করেছিলেন। উনি বলছিলেন অল্প সংস্কার করলে ডিসেম্বর 2025-এ চলে যাব, আর যদি বেশি সংস্কার হয় তাহলে জুন 2026-এ চলে যাবেন। এখানে আমার কথা ছিল উনি নির্বাচন দিতে পারেন কি না পারেন, বর্ডার লাইন 2026 উনি চলে যাবেন। আমার অনেক আয়োজনে কিন্তু এমনটি বলেছে। আমি বলেছি, অলওয়েজ বলেছি, আমি কোনোদিনই বলি নাই। কেউ কেউ বলেন আমি নাকি বলেছি নির্বাচন হবে না, আমি কোশ্চিনকালে ওই কথা বলিনি। উনি চলে যাবেন, নির্বাচন হোক কি না হোক, দিতে পারেন কি না পারেন। তারপরে ওনার সম্পর্কে আমরা টক শোতে যে কথাগুলো শুনেছি, আমার সবচেয়ে বড় কথা হলো পৃথিবীর বুকে 10-15 জন যে ঐতিহাসিক ব্যক্তি এই মুহূর্তে, বা যাদেরকে জীবন্ত কিংবদন্তি বলা যায়, তার একজন হলো আমাদের প্রফেসর ইউনূস। অথচ সে বাংলাদেশ সবচেয়ে বেশি নিন্দিত। বিশেষ করে আমি টক শোর সিংহভাগ লোককে বলবো যে তার নিন্দা ছাড়া কিছু করেনি। নিন্দা করুন, আপনি সমালোচনা করতেই পারেন, কিন্তু সবচেয়ে শব্দ প্রয়োগগুলো ছিল কঠিন। যেমন অথর্ব ছিলেন, এনজিও সরকার, সুদখোর, এবং উনি নির্বাচন দিবেন না, উনি লোভী, এমন কথা বলে নাই। আমি কর ধরে ধরে নাম বলতে পারবো। এবং তারা হয়তো কখনোই তাদের সাথে ইউনূস সাহেবের, যারা বলছে তাদের অনেকেরই দেখা হয় নাই, আর জীবদ্দশায় কোনোদিন হয়তো দেখা হবে না, অতীত হওয়ার প্রশ্নই ওঠে না। কারণ বিধ্বস্ত বাংলাদেশকে হাতে নিয়ে তিনি যেভাবে নির্বাচন আয়োজন করলেন, তাতে তিনি কতটা সফল? সেটাই আমি বলছি। এই সমস্ত ইয়েগুলো ছিল যে যে এই উনি নির্বাচন দিবেন না, উনি লোভী, এই সেই, এবং কালক্ষেপণ করবেন। আমি তখন তাকে বলেছিলাম যে আপনি একটা নিকৃষ্ট নির্বাচন দিবেন, আপনি উৎকৃষ্ট নির্বাচন দিতে পারবেন না, এটা আমি বলেছি। আমি আজকে লজ্জিত, আমি বুঝতে পারিনি, ওনার মেধা সম্পর্কে আমার ধারণাই ছিল না। এবং প্রধান উপদেষ্টা নির্বাচন প্রসঙ্গে যে বিষয়টি বলেছে, আমি যদি আপনার সামনে সেটি উপস্থাপন করি, যে এই নির্বাচন প্রশংসনীয় নজির সৃষ্টি করেছে। ভবিষ্যতে বাংলাদেশের নির্বাচন কেমন হওয়া উচিত, এই নির্বাচন তার একটি উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে। আমি সেটাই বলছি। নির্বাচন তো নিঃসন্দেহে সুন্দর হচ্ছে বাহ্যিকভাবে। আমরা যে ভোট সেন্টার, ভোট দেয়া, ভোট কাস্ট করা, গণনা করা, তারপরে অন্য বিতর্ক উঠছে, সেটা নিয়ে আমি কথা বলছি না। বাহ্যিকভাবে আমরা যে ভোট দিতে গেছি, কিন্তু এখানে আমার একটা ভিন্ন ব্যাখ্যা আছে। উনি কিন্তু জানতেন যে নির্বাচনটা সুন্দর হবে, সেই কথাটাই বলতে চাই আমি এখন। এই জন্য আমি বলছিলাম আপনি নিকৃষ্ট নির্বাচন দিবেন, কিন্তু নির্বাচনের দিনের পরে আমার এটা চেঞ্জ হয়ে গেছে। আমি চ্যানেল অলরেডি বলছি যে আমি বলেছিলাম যে নিকৃষ্ট নির্বাচন হবে, কিন্তু উনি করেছেন উৎকৃষ্ট। কেন করেছেন, কেন পারছেন?
নির্বাচনের দিন প্রশাসনের যে অ্যাকশন, নির্বাচনের আগের দিন থেকে আমরা দেখছি নির্বাচনের যে প্রশাসনের যে অ্যাকশন, সেই অ্যাকশনে মানুষ টের পেয়ে গেছে কালকে নির্বাচনের দিন কোথাও কোথাও উল্টা পাল্টা গন্ডগোল, কারচুপি বা ভোট সেন্টার দখল করা যাবে না। এই যে ইমপ্রেশনটা প্রশাসন দিতে পেরেছে, এটা কি ইউনূস সাহেব বলেছেন তাই করেছে? যদি তাই হয় তাহলে 17 মাস উনি যন্ত্রণায় ছিলেন কেন? 17 মাস তো উনি প্রশাসনের কোঅপারেশন পাননি। এটাই আমি বলতে চাচ্ছি। কেন পেয়েছেন? অর্থাৎ সবাই নিশ্চিত ডাউট করতো তাকে যে উনি যাবেন না। উনি এ পর্যন্ত যা যা বলেছেন সব ঠিক রেখেছেন, এবং নির্বাচন বলছেন 12 তারিখ না, ঠিক 12 তারিখই হবে, একদিন আগেও না একদিন পরেও না। প্রশাসন তাহলে এই 2 দিন এই কাজটা কেন করলো? এটা করছে প্রশাসন যখন নিশ্চিত হয়েছে যে ইউনূস সাহেব চলে যাবেন, এবং এই নিশ্চিত হয়েছেন যেহেতু তাই কোঅপারেট করেছেন। এবং এর আগের 17 মাস কোঅপারেট কেন করেননি? যে যদি করি আর সে যদি থেকে যায়, মানে এই যে সন্দেহ, যদি উনি থেকে যায় তাই তাকে ডিস্টারবেন্সে রাখছে। কিন্তু ইউনূস সাহেব নিশ্চিত করছেন যখন তার চলে যাওয়াটা নিশ্চিত হয়েছে, সে কারণে এই কোঅপারেশন হয়েছে। কারণ এটা আমি ব্যক্তিগত, এটা আমার ব্যাখ্যা, হয়তো ইউনূস সাহেব বলবেন না। ইউনূস সাহেবের কমান্ডে যদি প্রশাসন ওই 2 দিন এত কাজ করতে পারে, পিছের 17 মাস হইল না কেন? বহু মব জাস্টিস হয়েছে, এটা হয়েছে সেইটা হচ্ছে, বলছে উনি করতেছেন, মব উনি করতেছেন, তাইলে ওনার কি এই সারা জীবনের অর্জনে মাত্র এই 2 দিন প্রশাসনের দক্ষতা দেখানোর জন্য ছিলেন? না, উনি জানতেন যে আমার অপসারণ যখন নিশ্চিত হবে, সুনিশ্চিত হবে, ঠিক সেই দিন আমি কোঅপারেশন পাবো প্রশাসনের। তাই সে বলেছিল যে আমি সর্বশ্রেষ্ঠ একটা সুন্দর নির্বাচন উপহার দিব। এটা উনি জানতেন যে নির্বাচনের সময় আমার কোঅপারেট এই জন্য করবে আমার যাওয়া নিশ্চিত বলে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাককে, অধ্যাপক ডক্টর মাফরুহি সাত্তার। অন্তর্বর্তী সরকারের অধ্যায় শেষ হলো এবং বিদায়ী ভাষণে আমরা প্রধান উপদেষ্টার কাছ থেকে কি বার্তা পেলাম রাজনৈতিক এবং নৈতিকভাবে? ধন্যবাদ। কৃতজ্ঞতা চ্যানেল 24-কে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে আমার সহ আলোচক অ্যাডভোকেট রাজ্জাকি যেটা বলছিলেন যে এই নির্বাচনের আমি সবচেয়ে বড় যেই সাফল্যটা দেখি, বা সবচেয়ে বড় আমার কাছে যেটা মনে হয়েছে, সেটা হচ্ছে যে এটা কোনো সময়ই নিশ্চিত ছিল না যে আসলে নির্বাচনটা কেমন হবে, নির্বাচনে কে জয় লাভ করবেন, নির্বাচনে কি কারচুপি হবে নাকি হবে না। এই যে অর্থাৎ বাংলাদেশে যে নির্বাচন ঘিরে এই যে এক ধরনের নাটকীয়তাই বলি অথবা এক ধরনের উত্তেজনাই বলি, এইটা ধরে রাখা গেছে, এটা আমি মনে করি যে এই নির্বাচনের অবশ্যই একটা বড় উপাদান। তবে আমি কিছুটা হলেও ওনার সাথে একটু যোগ করব, সেটা হচ্ছে যে প্রশাসন তো অবশ্যই এক্ষেত্রে সাধুবাদ পাওয়ার যোগ্য। তারা আসলে যে বাংলাদেশে যারা প্রশাসনে থাকেন, তারা যে চাইলে অনেক ভালো কিছু করতে পারেন তার প্রমাণ এই নির্বাচনটাই দিয়েছে। কিন্তু তার সাথে আমি যেটা যোগ করব সেটা হচ্ছে যে আসলে এই যে দীর্ঘদিনের যে যেটাকে বলে যে নির্বাচন নিয়ে, প্রশাসন নিয়ে, দুর্নীতি নিয়ে দীর্ঘদিনের যে অনেক মানুষের যে আস্তে আস্তে যেই জায়গায় যে দেওয়ালের পিঠ থেকে গেছে, তারপরে যেই জুলাই বিপ্লব, এই জুলাই বিপ্লবের যে বার্তা, সেখানে কিন্তু আসলে এর ছাড়া আর কোনো উপায়ও ছিল না। শুধু যে অধ্যাপক ইউনূসের ছিল না, শুধু যে প্রশাসনের ছিল না তা না, আসলে আমাদের কাউরেরই একটা সুষ্ঠু নির্বাচন ছাড়া এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা ছিল না, এরকম একটা পথ করে দিয়েছেন। আর যেটা বললেন যে আসলে এই যে সরকার, এই সরকারেরও অনিশ্চয়তা ছিল যে উনি দিবেন কি না, কোন রাস্তায় যাবেন, থেকে যাবেন কি না। কিন্তু ওনার প্রতি কৃতজ্ঞতা আসলে আমি আমার জীবনে এটা দ্বিতীয়বার দেখলাম। বিচারপতি শাহাবুদ্দিন যেরকম এক ধরনের স্বাক্ষর রেখে গেছেন ন্যায় নীতির, ঠিক একইভাবে অধ্যাপক ইউনূস অনেক সমালোচনার পরেও, বিভিন্ন ধরনের সমালোচনার পরেও আসলে উনি যে মানুষ হিসাবে তার কমিটমেন্ট রাখার জন্য যেই জায়গাটা, সেই জায়গাটা যে তৈরি করে গেলেন, এটাই আসলে ভবিষ্যৎ সরকারের জন্য। সরকারের 18 মাসের শাসনকাল নিয়ে যদি সফলতা ব্যর্থতাগুলো জানতে চাই, সেটি কিভাবে মূল্যায়ন করবেন? অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় সফলতা একটা সুন্দর নির্বাচন উপহার দেওয়া, যা আমার কাছে মনে হয়েছে। এছাড়া খুব সংক্ষেপে যদি বলি যে আসলে দেশ তো একটা পর্যায়ে ছিল, সেখানে মুদ্রাস্ফীতি ছিল। মুদ্রাস্ফীতি যেটা আমরা যে খাদ্য মুদ্রাস্ফীতি যেটা বলি, সেটা কিন্তু 14%-এর উপরে ছিল। সেখান থেকে কমিয়ে এখন হয়তো প্রায় অর্ধেক হয়ে গেছে। আর সামগ্রিক মুদ্রাস্ফীতি কিন্তু 8-এর কাছাকাছি চলে গেছে। এখানে একটা তারা সাফল্য দেখিয়েছে। রেমিটেন্স এবং রিজার্ভ,
এই দুটো বোধহয় 32 মিলিয়নে চলে যাবে রিজার্ভ এখন। এখানেও একটা মানে স্বল্পকালীন সময়ে তারা সাফল্য দেখিয়েছেন। এছাড়া বাকিগুলোর হয়তো একেবারে আমি বলবো যে অত ফলাফল হয়তো আসেনি, কিন্তু যেমন দীর্ঘমেয়াদী হতে পারে বা পরবর্তীতে কি হবে, যেটা তাদের আসলে কাজ ছিল না, ম্যান্ডেট ছিল না, যেগুলো নিয়ে হয়তো অনেক সমালোচনা হয়েছে, কিন্তু বিভিন্ন ধরনের যে সংস্কার, যেমন ওই যে সাইবার নিরাপত্তা আইন যেটা ছিল সেটাকে খুব দ্রুততার সাথে বাতিল করা, আর এই সময়টাতে আমরা অপেক্ষাকৃত কম দেখেছি যে মত প্রকাশের জন্য কাউকে হয়রানির শিকার হতে। এই জায়গাগুলোতে আমি মনে করি যে সরকার সাফল্য দেখিয়েছে। তবে ব্যর্থতার জায়গাটা আমার কাছে মনে হয় যে একটা মানে স্বল্পকালীন সরকার হলেও বিশেষ করে যে কূটনীতির ক্ষেত্রে যে সমতাটা, এটা একদিক থেকে সাফল্যও ছিল যে কিছুটা সমতা ফিরিয়ে এনেছেন। আবার হয়তো যে বিশেষ করে যে আমাদের যে প্রতিবেশী রাষ্ট্র ভারত, তাদের সাথে সম্পর্ক যেই জায়গায় গেছে সেইখানে হয়তো ধরে রাখা যায়নি খুব বাস্তব কারণে। এটা ঠিক মানে সরকারের ব্যর্থতা আমি যতখানি না দেখি, তার চেয়ে আমি দেখি যে আমাদের যে প্রতিবেশী রাষ্ট্র আছে তাদের হয়তো নীতিগত কোনো কারণ আছে। কিন্তু ওই মানে বলার জন্য যদি বলতে হয় যে সরকারের ব্যর্থতার কোন জায়গাটা, এই একটি জায়গা। আর সবাইকে যে একত্রিত রাখতে পেরেছেন, শেষ পর্যন্ত নির্বাচনটা যে সুষ্ঠু হয়েছে, এটাই আমি মনে করি যে এই সরকারের আসলে একমাত্র কাজ ছিল, এবং সেটা তারা সফলতার সাথে 100-100। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী। অন্তর্বর্তী সরকারের এই 18 মাসের শাসনকাল কি ভবিষ্যৎ অন্তর্বর্তী সরকারের ব্যবস্থাপনার ক্ষেত্রে যদি আমরা মানদণ্ড নির্বাচন করতে চাই, মানদণ্ড হয়ে থাকতে পারবে? ধন্যবাদ আপনাকে এবং আমার সমালোচক। মানদণ্ড তো হিসাবে থাকলে তো ভালো, কারণ আপনি যদি তার উদাহরণ মানে সে যে এটা তৈরি করলো এই কয়দিনে, এই 18 মাসে যে নিদর্শন তৈরি করলো, যেটা একটু আগে বলছি এখনও বলছি, তবু ধারাবাহিক কয়েকটা কথা বলি। যেমন উনি ক্ষমতা ছাড়বেন না, উনি নির্বাচন দিবেন না, উনি -4 ফর্মুলা নিয়ে ব্যস্ত আছেন, তারেক রহমান সাহেবকে উনি দেশে আসতে দিবেন না, তারপরে সুষ্ঠু নির্বাচন করার ক্ষমতা ওনার নাই, ইত্যাদি ইত্যাদি নানান অভিযোগ ছিল। এবং উনি কিন্তু এস্টাবলিশ করে দিলেন যে ইয়েস, উনি যে বর্ডার লাইন দিয়েছেন সেই লাইন মতো উনি চলে যাচ্ছেন। এবং এই যে যাওয়ার কত সুন্দর একটা ব্যবস্থা করে যাচ্ছেন, একটা ভালো নির্বাচন দিয়ে এবং সম্পূর্ণ শান্তিপূর্ণ অবস্থায় ক্ষমতাটা হস্তান্তর, এখান থেকে একটা লেসন নেওয়া উচিত। 1, 2, তার সবচেয়ে বড় সাকসেস হইল এই যে আপনি বাংলাদেশে এই প্রথম কোনো সরকার ক্ষমতা নেওয়ার আগে 1000-এর উপরে ডেড বডি ছিল, 30,000-এর বেশি আহত হয়েছিল, খতিব পালাই গেছিল বাইতুল মোকাররমের, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পলাতক হয়ে গেল, বিচারপতিরা চলে গেছে, পুলিশ অফিসার চলে গেছে। তারপরেও উনি এই মতো অবস্থায় এই 18 মাসের মধ্যে 100 ভাগ রাজনীতিবিদ এবং প্রশাসনের কোঅপারেশন ছাড়া এই যে $29 বিলিয়ন রিজার্ভ রাখা, প্লাস ব্যাংকগুলো দেউলিয়া হয় নাই, এবং গণতান্ত্রিক ধারা অব্যাহত, মানে যে সূত্রটা করে গেলেন, সূত্রপাতটা করে গেলেন ভঙ্গুর অবস্থার মধ্যে, এখন বলতে পারেন কোনো সংস্কার উনি করতে পারেন না। ইয়েস, পারেন নাই, কারণ সেটার দায় ওনাকে দেওয়া যাবে না। উনি তো 8 মাস বাংলাদেশের রাজনীতিবিদদের সাথে বসছেন। ওনারা যদি ঐক্যমত হইতে পারতো আজকে গণভোট পর্যন্ত আমাদের যাওয়া লাগতো না। সেটার দায় রাজনীতিবিদদের, তারাই গণভোটে পাঠিয়েছে। প্রধান উপদেষ্টা কিন্তু আজ বলেছেন জুলাই সনদ ও সাংবিধানিক পরিবর্তনের গণভোটকে ঐতিহাসিক হিসেবে আখ্যা করেছেন তিনি। সেই জায়গা থেকে জানতে চাই এই পরিবর্তনগুলো আসলে বাস্তবিক ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে পারবে কিনা। আপনি যদি ফলো করেন, আপনি যদি পরিবর্তন চান, আপনি যদি ক্ষমতা কুক্ষিগত করতে না চান, এবং আপনি যদি মনে করেন দেশটাকে গড়বেন, আপনি যদি ক্ষমতার জন্য লোভী না হন, তাইলে গণভোটের ভিতরে যে বিষয়গুলো আছে সেই 84টা সংস্কার এখানে ঢুকানো হয়েছে, সে দলমত নির্বিশেষে যদি আমরা মেনে যাই, আমি আমার দেশের কোনো ক্ষতি দেখি না এক রাজনীতিবিদদের ক্ষতি হওয়া ছাড়া। অর্থাৎ তারা ক্ষমতা কুক্ষিগত করতে পারবে না, তারা তাদের মন মতো ক্ষমতায় থাকতে পারবে না, তারা তাদের এইটা চিন্তা করলে আপনি এটা করবেন না। কিন্তু আপনি জনগণ, দেশ চিন্তা করেন, এক্সটার্নাল বললাম না। আমরা একটু পিছনে ফিরে তাকাই অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী, আমরা তো দেখেছি অন্তর্বর্তী সরকার অরাজনৈতিক সরকার, দল নিরপেক্ষ সরকার, তারপর আমরা দেখেছি বারবার কিন্তু রাজনৈতিক বিতর্কের মুখোমুখি হয়েছে তিনি, তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে, বিভিন্ন অভিযোগ করেছে রাজনৈতিক দলের সদস্যরাই। আপনি যখন সে আসার পরে, আমার ব্যক্তিগত মূল্যায়ন বলছি এটা, উনি যখন আসলেন ওনার কোনো রাজনৈতিক দল নাই, কিচ্ছু নাই। ধারণা ছিল যে উনি খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে চলে যাবেন, ধারণা করেছিল, কিন্তু ওনার ম্যান্ডেট সেটা ছিল না।
উনি ছিলেন অন্তর্বর্তীকালীন সরকার। বারবার বলছি, এখনো বলছি, একটা সরকার চলে যাবে আর একটা নতুন সরকার আসবে, মাঝখানের টাইমটা অন্তর্বর্তীকালীন সরকার, একটা পূর্ণাঙ্গ সরকার, সে তাকে আপনি কিচ্ছু করতে পারবেন না, সে সমস্ত কাজ করবে। এখন যারা মনে করেছিল যে ইনি ব্যর্থ হবেন, খুব দ্রুত নির্বাচন দিয়ে যেতে বাধ্য হবেন, সে কারণে সে তার যে সিদ্ধান্তগুলোর থেকে সরেন নাই, কিন্তু রাজনীতিবিদরা মনে করছিল যে ইয়েস উনি সরে যাবেন, কিন্তু আস্তে আস্তে দেখলেন যে না। ফলে কি হয়েছে, আপনি সংস্কার করতে না পারেন কি পারেন না, এটা যে যেভাবে বলছে ঠিক সেইভাবে খালি নির্বাচনটারই আমরা খুব ত্বরান্বিত করেছি। আমি নির্বাচন চাওয়াটাকে কখনোই অপরাধ মনে করি না। এই যে আজকে নির্বাচন হয়ে গেছে, কিন্তু আমরা এত বেশি নির্বাচন করতে করতে যেখানে আসছি, আমার কাছে মনে হয় উনি কিছুই ঠিক রাখতে পারেননি। জুলাই সনদে আমরা দেখেছি ত্রয়োদশ সংসদকে দ্বৈত ক্ষমতা দেওয়া হয়েছে, অর্থাৎ 180 দিন আগামী সংসদ সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে। যদিও বিএনপি বিষয়ে বলছে যে বিদ্যমান সংবিধানে সংবিধান সংস্কার পরিষদ বলে কিছু নেই। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, এটা যদি সংবিধানে ধারণ হয়, সেই মর্মে সংশোধন হয় এবং সেই শপথ পরিচালনার জন্য সংবিধানের 3য় তফসিলে ফর্ম হয়, কে শপথ পাঠ করাবেন সেটি নির্ধারিত হয়, তারপরে হলে হতে পারে। তাহলে কি সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে সংশয় তৈরি হলো? ভাই, এটা আমি কি বলবো বলেন। আপনি যদি গণভোট, যখন জনগণের রায়ে গণভোট হয়ে গেল এবং গণভোটটা পাশ করছে কে? জনাব তারেক রহমান সাহেব যখন বলছেন হাতে ভোট দিন, তারপরে সে বিপুল ভোটে গণভোটটায় জয়লাভ করলো। এখন সেই গণভোটের আলোকে আপনাকে সংবিধানটা সংস্কার করতে হবে। এখন সংস্কার করতে গেলে আপনাদের সংস্কার পরিষদ হিসাবে ওত নিতে হবে। এখন কোনটা আগে করবেন? যদি সংসদ সদস্য হিসাবে আপনি ওত নিয়ে নেন, তাহলে রাষ্ট্র পরিচালনা করবেন কিভাবে? আগের সংবিধান তো ফেব্রুয়ারি 2026-এ নির্বাচনই নাই। আগের সংবিধানটা দেখলে তো ফেব্রুয়ারি 2026-এ কোনোভাবে নির্বাচন হতে পারে না। এখন কি হচ্ছে, নির্বাচন হয়ে গেল, পার্লামেন্ট বসবো, চালাবো, চলতে থাকবে, এছাড়া তো আমি কিছু দেখি না। জাস্ট আমরা অনিয়মে আছি। আপনি বলেন না ফেব্রুয়ারি 2026-এ যে নির্বাচনটা হইলো, এটা এই যে সংবিধানটার কথা বলা, তাতে কি সংবিধানে 2026-এ কোনোভাবে নির্বাচন আসে? হয় 2029-এ আসবে, আর নয়তো সংসদ ভেঙে যাওয়ার পর পরবর্তী 90 দিনের মধ্যে, নয়তো আরও 90 দিনের মধ্যে, 180 দিনের মধ্যে আসার কথা। আসছে ফেব্রুয়ারি 2026-এ, এটা কোন সংবিধানে আসলো? এখন ভাই নির্বাচন হয়ে গেছে, যাবেন পার্লামেন্টে, কি করবেন না করবেন, 2/3 মেজরিটি চালাবেন, শুরু করলাম, ব্যাস শেষ। আমার কাছে ব্যক্তিগতভাবে আমার কাছে এইটাই মনে হয়। তা নইলে আপনাকে এটা আইনি রূপান্তরিত গণভোটের আলোকে একটা সংস্কার করতে হবে। সেই সংস্কার করে তারপরে পরিচালনা শুরু করবেন। আপনি এটা শুরু করবেন কিভাবে আমি ঠিক জানি না, আমার মাথায় আসে না। একইভাবে আমরা দেখেছি যে জুলাই সনদে উচ্চ কক্ষের বিষয়ে গঠন প্রক্রিয়া নির্ধারিত করা আছে। কিভাবে হবে? এটা তো সেখানে কিন্তু আবার বিএনপি নোট অফ ডিসেন্টও আছে। তাহলে কোন প্রক্রিয়া? সেটাই তো বলতেছি, গণভোটের ভিতরে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ আছে। গণভোটের যে সংস্কার, আবার ওইদিকে তাদের ইশতেহারে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ আছে। উচ্চ কক্ষ বানাইতে সবাই আগ্রহী, তাতে দ্বিমত নাই। দ্বিমত হলে কোথায়? গণভোটের যে আলোক, সেই আলোকে হবে নাকি ইশতেহারের আলোকে হবে? ইশতেহার তো দলীয়, গণভোট তো সারা দেশের জনগণের। সারা গণভোটের ভিতরে যে সংস্কারের কথা বলা আছে, বিএনপি সেই প্রস্তাবে সুনির্দিষ্টভাবে নোট অফ ডিসেন্ট দিয়েছে, তাহলে কি বিএনপি বাধ্য থাকবে? আপনি যখন গণভোট হয়ে গেল, ন্যায় অন্যায় হিসাব নিকাশ পরের কথা। আপনারা তো ঐক্যমত্য হইতে পারলেন না বিধাই তো গণভোটে গেলাম। গণভোটে তো হা আর না হয়েছে, আর তো কিছু হয় নাই। হা আর না হইলে হা জয়যুক্ত হয়েছে, এবং সেক্ষেত্রে আপনি নোট অফ ডিসেন্ট তো গণভোটের পর আর থাকবে না। আপনি গণভোটের পর এটা থাকবে না। এখন আপনি যদি বলেন থাকতে পারে, কারণ আপনার তো কারোর উপরে নির্ভর করতে হচ্ছে না। ইউ হ্যাভ গট 2/3 মেজরিটি, হোয়াট এভার ইউ লাইক ইউ ক্যান ডু। যা আপনি ভালো মনে করেন করতে পারেন, বাট প্রশ্ন হচ্ছে কনসিকুয়েন্সগুলো কি হবে সেটা ভাবতে হবে। 5ই আগস্ট যে সরকার, তার চেয়ে ক্ষমতাধর, তার চেয়ে ক্ষমতা খাটাবে, প্লাস তখন যেভাবে পুলিশকে ব্যবহার করা হয়েছে, বিনা বিচারে হত্যা, ক্রস ফায়ার, আয়নাঘর, সেইগুলার রিপিটেশন যদি না হয়, তাহলে তো শেখ হাসিনা যেভাবে চালাইছে তার 30 ভাগের 1 ভাগও প্রশাসনকে এভাবে ব্যবহার করা যাবে না। সুতরাং বোঝা মুশকিল। জনরায়কে যদি আমরা গুরুত্ব না দিই, তার কনসিকুয়েন্স কি হতে পারে সেটা সময় বলে দিবে। ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট আবুল রাজ্জাককে। অধ্যাপক ডক্টর মাফরুহি সাত্তার, আমরা দেখেছি জুলাই সনদে 84টি প্রস্তাব রয়েছে, এর মধ্যে 47টি প্রস্তাব রয়েছে সংবিধান সংস্কার কেন্দ্রিক। সেই জায়গা থেকে জুলাই সনদ পূর্ণ বাস্তবায়ন হবে নাকি নোট অফ ডিসেন্টগুলো বাস্তবায়নকে বাধাগ্রস্ত করবে? আসলে আমি আমার সহ আলোচকের সাথে একমত যে আসলে সময় বলে দিবে যে এই বিষয়ে কি হতে যাচ্ছে। কারণ আমরা খুব স্পষ্ট করে জানি যে এই বিষয় নিয়ে রাজনীতিবিদদের মধ্যে
অনেক মানে সকলের মানে অনেকের মধ্যেই এই বিষয়ে দ্বিমত আছে, কি একদম সবগুলো বিষয় নিয়ে কেউ একমত না। যেমন এমনকি জুলাই বিপ্লবের যারা অগ্রগামী যারা বলেন, যারা এনসিপি গঠন করলেন, তারাও কিন্তু স্বাক্ষর করেছেন আজকে। তো এই যে মতভিন্নতা, এই মতভিন্নতা যেটা মানে আমি আশার কথা বলবো যে আমি আশা করি না যে আমরা পেছন দিকে ফেরত যাব। আমরা যে কোনোভাবেই হোক হয়তো একটা ঐক্যমতে আসব এবং সেখানে অপটিমাইজেশন যেটাকে বলে, যে অবশ্যই অনেকগুলো সমস্যা তো আছেই, যে আমাকে ভূতপেক্ষা অনেক ধরনের সংবিধানে যেইভাবে আছে সেইভাবে অনেক ধরনের আইনগুলোকে আমার ঠিক মানে যেটাকে বলে যে ভূতপেক্ষা ইফেক্ট দিতে হবে আর কি। তা না হলে কিন্তু এই যে যেটা বললেন যে 180 দিনের কথা বললেন বা 90 দিনের মধ্যে নির্বাচন হওয়ার কথা, অর্থাৎ সংবিধান অনুযায়ী হলো কিনা ইন্ডেমিনিটি কিছু দিতে হবে। এখন এই জায়গায় এসে আসলে মানে হ্যাঁ এবং না ভোটের যেটা সবচেয়ে বড় সমালোচনা ছিল, যদিও যেটা বললেন যে ওইটাই ঠিক, যে বিএনপি কিন্তু এবং তারেক রহমান কিন্তু সরাসরি অন্তত একবার বলেছেন যে হ্যাঁ ভোটের পক্ষে ভোট দেওয়ার জন্য। এখন হ্যাঁ ভোটকে যেইভাবে নেওয়া হয়েছে সেই জায়গায় কিন্তু যেই প্রশ্নটা চলে আসছে, যেটা আপনি করেছেন যে আসলে কিছু কিছু তো আমার এখানে না আছে, অর্থাৎ মানে 84টার মধ্যে যদি আমি অর্ধেকে একমত হই, বাকি অর্ধেকে যদি আমি একমত না হই, তাহলে আমি কোন ভোট দিব? হ্যাঁ ভোট দিব না না ভোট দিব? আমি না ভোট দিলেও আমি ভুল, আমি হ্যাঁ ভোট দিলেও আমি ভুল, মানে যেটাকে আমরা প্যারাডক্স বলি আর কি আছে। তো সেই ক্ষেত্রে আসলে আমি মনে করি ওই আশাই জাগিয়ে, এবং আমরা দেখেছি গণভোটে 74 লাখের বেশি ভোট কিন্তু বাতিল হয়েছে। সেটি কি আসলে এই দ্বন্দ্বের কারণে কিনা, যে সাধারণ ভোটাররা প্রশ্ন বুঝতে ব্যর্থ হয়েছে কিনা? এটা আসলেও আগেও সমালোচনা হয়েছিল ভোটের আগে, যে গণভোটের এই ক্ষেত্রে বিশেষ করে আমাদের মতো দেশে এই রকম জটিল হ্যাঁ না ভোট খুবই কঠিন বিষয়। এটা আমি নিশ্চিত যে আমরা সবাই, যেমন আমি নিজেই হয়তো সবগুলো 84টা পয়েন্ট যদি আপনি এখন আমাকে জিজ্ঞেস করেন আমি বলতে পারবো না। তো মোটা দাগে কি বলবো, যে কিছু সংবিধান সংস্কারের বিষয় আছে, কিছু জুলাইয়ের যে ইস্যু আছে সেগুলাতে আছে। তবে আমার কাছে মনে হয় যে মূল জায়গাটা হচ্ছে যে আমাদের কিছু ভয় ছিল, ভয় আছে, কিছু জিনিস আমরা অতীতে দেখেছি, যেটা সহ আলোচক বলেন, এগুলো যদি ফেরত না আসে তাহলে ওইটাই মানে হ্যাঁ ভোটের মূল জায়গা। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে দর্শক এখানেই শেষ করছি জনতন্ত্র গণতন্ত্রের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার